আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস শিক্ষার্থীরা, প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবস্থাপনার প্রথম পত্র, ব্যবসা পরিচিতি এবং দ্বিতীয় অধ্যায়। ইতিপূর্বে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আরও দুটো ক্লাস নিয়েছি। আশা করছি তোমরা সেগুলো দেখেছো এবং কিছুটা হলেও উপকৃত হয়েছো। আজকে আমাদের তৃতীয় ক্লাস। চলো আমরা তাহলে আমাদের আলোচনায় চলে যাই। যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায়ের অবস্থান বলতে কী বোঝায় এবং ব্যবসায়ের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো কী কী। ইতিপূর্বে আমরা কিন্তু ব্যবসায়ের আয়তন বলতে কী বোঝায়, কাম্য আয়তন কী এবং কাম্য আয়তন নির্ধারণে বিবেচ্য বিষয়, ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায়ের অবস্থান। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। ব্যবসায়ের অবস্থান হচ্ছে কোনো স্থানে কিংবা যেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় বা যেখান থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হয় সেটাকে মূলত বলা হয় ব্যবসায়ের অবস্থান। এমন হতে পারে যে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র একক অবস্থানে থেকে তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, সেটাও হতে পারে। আবার এমনও দেখি আমরা যে একটি প্রধান কার্যালয় যেটা শহরে হয়তো অবস্থান করছে কিন্তু এর কারখানাটা অন্য কোনো জায়গায় স্থাপিত আছে। এক্ষেত্রে কারখানা এবং প্রধান কার্যালয় দুটোই কিন্তু এই ব্যবসায়ের অবস্থান হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা এই ব্যবসায়ের আয়তন বলতে, অবস্থান বলতে আমরা মূলত বোঝাচ্ছি যে স্থানে কোনো প্রতিষ্ঠান গড়ে উঠছে বা পরিচালিত হচ্ছে সেটাকেই বলা হয় ব্যবসায়ের অবস্থান। চলো তাহলে শিক্ষার্থীরা আমরা বইয়ের ভাষায় জেনে নিই যে ব্যবসায়ের অবস্থান কী। যে বিশেষ স্থানে বা এলাকায় ব্যবসা তথা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠে বা যে স্থান হতে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয় তাকে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান বলে। তাহলে আমরা প্রথমেই বলেছি এবং এই অবস্থানেরও কিন্তু দুটো ধরন আছে। যেটা আমরা বলেছি, কোনো প্রতিষ্ঠানকে আমরা দেখেছি এককভাবে একক একটা অবস্থানের মাধ্যমে সে তার কার্যক্রম চালাচ্ছে, আবার কোনো প্রতিষ্ঠান আছে যে একটি প্রধান কার্যালয় এক জায়গায় আছে এবং তার কারখানাটা অন্য জায়গায় আছে। তাহলে সেভাবেও হতে পারে। মূলত এই অবস্থানের উপর কিন্তু দুটো ধরনের উপর নির্ভর করে কিন্তু ব্যবসায়ীর অবস্থানটা নির্ধারিত হয়। একটাকে ধরনকে আমরা বলতে পারি কেন্দ্রীভূত অবস্থান এবং আরেকটা ধরনকে আমরা বলতে পারি বিকেন্দ্রীভূত অবস্থান। তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি, একটা হচ্ছে কেন্দ্রীভূত অবস্থান এবং আরেকটা হচ্ছে বিকেন্দ্রীভূত অবস্থান। কেন্দ্রীভূত অবস্থানটা কি? কেন্দ্রীভূত অবস্থান বলতে বোঝাচ্ছে যে কোনো একটি এলাকায় প্রতিষ্ঠানটা এককভাবে যখন তার কার্যক্রমটা পরিচালনা করে, যে জায়গায় থেকে, যে অবস্থানে থেকে, যে স্থানে থেকে, সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীভূত অবস্থান। অপরদিকে বিকেন্দ্রীভূত অবস্থান বলতে কী বোঝায়? বিকেন্দ্রীভূত অবস্থান হচ্ছে প্রধান একটি কার্যালয়কে সামনে রেখে অথবা কোনো একটা স্থানে প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত রেখে কার্যালয় স্থাপন করে এবং তার দেশে বিদেশে বিভিন্ন শাখা পরিচালনার মাধ্যমে যে ব্যবসাটা গঠন করা হয় সেটাকেই মূলত বলা হয় বিকেন্দ্রীভূত অবস্থান। তাহলে বর্তমান কিন্তু বিশ্বায়নের যুগে এই ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু কেন্দ্রীভূত না হয়ে পুরো বিশ্বময় কিন্তু সম্প্রসারিত হয়ে আছে, যার কারণে এটাকে বিকেন্দ্রীভূতই কিন্তু বলা চলে। তাহলে আমরা দেখলাম যে ব্যবসায়ের অবস্থানের দুটো ধরন, একটা হচ্ছে কেন্দ্রীভূত অবস্থান এবং আরেকটা হচ্ছে বিকেন্দ্রীভূত অবস্থান। তাহলে আমরা আরেকটা জিনিস পেতে পারি যে ব্যবসায়ের এই অবস্থানের কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদ বলতে তিনটা ধরন বা তিনটা প্রকার আমরা দেখতে পাই, যেটা আমরা জানি যে একটি ব্যবসায়ের অবস্থানটা কীরকম হবে কিংবা কোথায় হবে সেটা কিন্তু তিনটা ধরন হতে পারে। সেটা শহরে অবস্থান হতে পারে, সেটা গ্রাম্য অবস্থান হতে পারে কিংবা কোনো শিল্প এলাকার হতে পারে। আমরা এখানে লিখে রেখেছি ব্যবসায়ের অবস্থানের প্রকারভেদ, টাইপস অফ বিজনেস লোকেশন। প্রথমত আমরা লিখেছি যে শহরে অবস্থান। শহরে অবস্থান কোনটা? আমরা স্বাভাবিকভাবেই ধরে নিব যে যেখানে জনসমাগম বেশি, যেখানে যাতায়াত এবং যোগাযোগের সুব্যবস্থা আছে, যেখানে শ্রমিক কর্মচারীর সুযোগ সুবিধা বেশি আছে, এই ধরনের মোটামুটি উপাদানগুলোর সমন্বয়েই কিন্তু এই শহরের পরিবেশটা গঠিত কিংবা শহরের অবস্থানটা গঠিত। তাহলে একটি ব্যবসা গঠনের ক্ষেত্রে যখন এই শহরের অবস্থানের উপর ভিত্তি করে এই উপাদানের উপর যে উপাদানগুলোর কথা বলেছি এগুলোর উপর ভিত্তি করে যখন একটি ব্যবসা গঠন বা পরিচালিত হবে তখন সেটাকে বলা হচ্ছে ব্যবসায়ের শহরে অবস্থান। কারণ আমি যদি চিন্তা করি যে একটি বৃহদায়তন ব্যবসা গঠনের ক্ষেত্রে যে উপাদানগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু আমরা কেবলমাত্র শহরে অবস্থানেই দেখতে পাই। তাহলে এই বৃহদায়তন ব্যবসা গঠনের ক্ষেত্রে কিন্তু আমরা বাছাই করে নিব শহরের অবস্থানটাকেই বিবেচ্য বলে গণ্য করব। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে গ্রাম্য অবস্থান।
গ্রামের ক্ষেত্রে আমরা ধরতে পারি যে বিভিন্ন হস্তশিল্প, কুটির শিল্প, এই জাতীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, প্রাচীনকাল থেকেই কিন্তু এগুলো গ্রাম্য পরিবেশের সাথে অনেক বেশি মানানসই হয়ে আসছে। কারণ আমরা জানি যে গ্রাম্য পরিবেশে কিন্তু শ্রমিকদের সহজলভ্যতা কিংবা কম পারিশ্রমিকে শ্রমিকদেরকে পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক একটি পরিবেশ এবং কাঁচামালের যে প্রাপ্যতা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এবং ক্ষুদ্রায়তনে যে কারবারগুলো কিংবা শিল্প প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু গ্রাম্য পরিবেশে অনেক বেশি গড়ে ওঠে। কারণ যদিও বর্তমান যুগে গ্রাম্য পরিবেশেও গ্যাস বিদ্যুতের মতো এবং যাতায়াতেরও কিছু উন্নতি হয়েছে, যার কারণেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রামেও কিছুটা অনেক ক্ষেত্রে কিছু মাঝারি ধরনের শিল্প কিন্তু গড়ে উঠছে। তথাপিও আমরা যেটা বলতে চাচ্ছি যে বৃহদায়তনের একটি কারবার আমি গঠন করার ক্ষেত্রে যে উপাদানগুলোর উপস্থিতি আমার প্রয়োজন সেগুলো কোনোটাই কিন্তু আমি হয়তো গ্রাম্য অবস্থানে খুঁজে পাবো না। যার কারণে আমাকে ব্যবসায়ের প্রকৃতি নির্বাচনেও আমাকে বুঝতে হবে যে ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার অবস্থানটা কি গ্রাম্য অবস্থান হবে নাকি শহরে অবস্থান হবে। এর পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শিল্প এলাকা। আমি যদি বলি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে যখন কোনো নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কোনো এলাকাকে প্রস্তুত করা হয় সেটাকেই বলা হয় শিল্প এলাকা। এবং বিশেষ কিছু সুবিধা এবং বিশেষ একটা উদ্দেশ্য কিংবা নির্দিষ্ট একটি পরিকল্পনার আলোকেই কিন্তু এই এলাকাটা গঠন করা হয়। তাহলে একটি ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রকৃতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে তার প্রকৃতির উপর নির্ভর করছে এই ব্যবসায়ের অবস্থানের প্রকারটা কেমন হবে। তাহলে তিনটা প্রকারভেদ আমরা পেয়েছি, একটা হচ্ছে শহরে অবস্থান, গ্রাম্য অবস্থান এবং শিল্প এলাকা। চলো তাহলে শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই যে ব্যবসায়ের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো কী কী। ফ্যাক্টরস টু বি কনসিডার ইন সিলেক্টিং বিজনেস লোকেশন অর সাইট। প্রথমত আমরা বলতে পারি যে একটি ব্যবসায়ের আমরা বলেছি যে অবস্থান নির্ধারণে যে উপাদানগুলো বিশেষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকেই বলা হচ্ছে অবস্থান নির্ধারণকারী উপাদান। তাহলে প্রথমত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি, নেচার অফ বিজনেস। আমরা এর আগেও বলেছি যে একটি ব্যবসায়ের প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু একটি ব্যবসায়ের অবস্থানটা গড়ে ওঠে। আমি যদি একটি বৃহদায়তন ব্যবসা গঠন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে বুঝতে হবে যে বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে যা কিছু উপাদান আমার প্রয়োজন প্রত্যেকটা কিছুর সহজলভ্যতা কিংবা উপাদানগুলোর সহজ প্রাপ্যতা সব কিছুই কিন্তু আমাকে শহরে অবস্থানটাকেই প্রাধান্য দিবে। যার কারণে ব্যবসায়ের প্রকৃতি আমাকে নির্ধারণ করে দিচ্ছে আমি কোন এলাকায় একটি ব্যবসা গঠন করতে পারবো। তাহলে ব্যবসায়ের প্রকৃতিটা অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে বাজারের নৈকট্য, প্রক্সিমিটি টু মার্কেট। একটি ব্যবসায়ের জন্য কিন্তু বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ ব্যবসায়ের কোনো এলাকায় শিল্প বা শিল্প প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে কিংবা তাদের উৎপাদিত যে দ্রব্য সেই দ্রব্যের বাজার সুবিধার উপরেও কিন্তু ব্যবসায়ের সাফল্যটা অনেকাংশে নির্ভর করছে। তাহলে আমাকে ব্যবসায়ের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই আমাকে বাজারের নৈকট্যটা মাথায় রাখতে হবে এবং এটা অবশ্যই একটি বিবেচ্য বিষয়। এর পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্রেতা সাধারণের অবস্থা, স্ট্যান্ডার্ড অফ কাস্টমার্স। আমরা জানি যে ক্রেতা হচ্ছে ব্যবসায়ের একটি মুখ্য একটি বিষয়, যে ক্রেতার উপর ডিপেন্ড করেই কিন্তু ব্যবসা তার কার্যক্রমগুলো পরিচালনা করছে, যে একটি ব্যবসা কোন ধরনের হবে, ব্যবসার অবস্থানটা কোথায় হবে। কারণ আমরা যদি একটি দেখি যে একটা গলির মুখের একটি পরিবেশে যে একটি চায়ের দোকান, সেটার ক্রেতার সমাগম যতটুকু বেশি, সেখানে এই গলির মুখে একটি বড় রেস্টুরেন্ট, সেখানে কিন্তু সেই ক্রেতার সমাবেশ আমরা দেখব না। তাহলে আমাকে ক্রেতার সমাবেশের এমন এক এটা সাধারণের অবস্থাকে বিবেচনা করেও কিন্তু আমাকে একটি ব্যবসায়ের অবস্থান নির্ধারণ করতে হবে। কারণ ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা দেখছি যে কোথায় কুড়ি চায়ের দোকান গঠিত হচ্ছে ক্রেতাকে বিবেচনা করে, আবার কোথাও এই ক্রেতাকে বিবেচনা করেই কিন্তু বড় বড় রেস্টুরেন্ট, হোটেলগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এটার উপরেও কিন্তু ভিত্তি করছে যে যেখানে আমি ক্রেতার সমাগম বেশি পাবো কিংবা ক্রেতার সাধারণের অবস্থানটা বেশি হবে সেখানে, অথবা একটি ক্রেতার রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ীও কিন্তু একটি ব্যবসায়ের এই অবস্থানটা অনেকাংশে নির্ভর করছে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম।
আমরা জানি স্বাভাবিকভাবে যে এলাকাতে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটা সহজ এবং সুযোগ সুবিধাটা অনেক বেশি, পরিবহনের ক্ষেত্রে আমরা যদি বলি এবং যোগাযোগের ক্ষেত্রে এগুলো যত সহজ হবে ততই সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠাটা সহজ হবে। তাহলে একটি ব্যবসার অবস্থান নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে যে সেখানকার সেই অবস্থানের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটার ধরন কেমন। কারণ আমি যদি চিন্তা করি যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে শ্রমিক, যে উৎপাদনের জন্য আমরা যে কাঁচামাল ব্যবহার করছি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এবং উৎপাদিত পণ্যটা ভোক্তার কাছে পৌঁছে যাওয়া, প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা এই পরিবহনের উপর এবং যোগাযোগের উপর কিন্তু নির্ভর করছি। এবং এই পরিবহন এবং যোগাযোগটা যত বেশি সহজ হবে তত বেশি ব্যবসায় সাফল্য অর্জন কিংবা একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করা সম্ভব হবে। তাহলে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উপরেও কিন্তু একটি ব্যবসায়ের অবস্থানটা অনেকাংশে নির্ভর করছে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি শ্রমিক কর্মচারীর প্রাপ্তব্যতা, অ্যাভেলেবিলিটি অফ ওয়ার্কার্স। ব্যবসায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমিক কর্মচারীর প্রাপ্যতা। কারণ আমরা জানি যে যে এলাকায় বা যে অঞ্চলে শ্রমিকদেরকে সহজভাবে পাওয়া যাবে সেটার ক্ষেত্রে কিংবা সস্তা এবং সহজ, দক্ষ এবং অদক্ষ বিভিন্ন শ্রমিকের সমাগম যেখানে ঘটবে সেই এলাকায় বা সেই অবস্থানে একটি ব্যবসা গড়ে তোলাটা লাভজনক হবে। আমরা যেমন একটি জিনিস লক্ষ্য করি যে বাংলাদেশে পোশাক শিল্পে সস্তা শ্রম এটার একমাত্র এই কারণেই কিন্তু রপ্তানি ক্ষেত্রে কিন্তু গার্মেন্টস শিল্পগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ বাংলাদেশ এই গার্মেন্টস শিল্পে উন্নয়নের ক্ষেত্রে একটাই কারণ যে এদেশে সস্তা শ্রমিক পাওয়া যায় অনেক বেশি, যার কারণে শ্রমিক কর্মচারীর প্রাপ্যতাও কিন্তু একটি ব্যবসায়ের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়। এর পরবর্তীতে আমরা আসি কাঁচামালের সরবরাহ, সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস। একটি প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের যে উৎপাদনের ক্ষেত্রে যে কাঁচামাল, এই কাঁচামালের সহজ এবং প্রাচুর্যতা, প্রাপ্যতা এই দুটোর উপরেই কিন্তু একটি প্রতিষ্ঠানের উৎপাদনের বিষয়টা নির্ভর করছে। তাহলে কাঁচামালের যত সহজভাবে পাওয়া যাবে এবং কাঁচামালের নিশ্চিত একটি কাঁচামাল সরবরাহের যে নিয়মিত এবং নিশ্চিত যে প্রাপ্যতা, এটার উপরেও কিন্তু একটি ব্যবসায়ের অবস্থানটা অনেকাংশে নির্ভর করছে। কারণ আমি গ্রামাঞ্চলে কোনো জায়গায় যদি একটি প্রতিষ্ঠান গঠন করতে যাই যেখানে যে পণ্যটা আমি উৎপাদন করছি বা আমার শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত সেই পণ্যের কাঁচামালটা সেখানে সহজলভ্য নয়, সেক্ষেত্রে কিন্তু আমার খরচের পরিমাণটা বেড়ে যাবে এবং মুনাফাটা আমার কম হবে। তাহলে আমাকে বুঝতে হবে আমার কাঁচামালের এই প্রাপ্যতা আমি যেখানে কাছাকাছি পাবো, নৈকট্য যেখানে থাকবে, সেখানেই আমার এই প্রতিষ্ঠানটা গঠন করাটা আমার জন্য লাভজনক হবে। এর পরবর্তীতে আমরা আসছি শক্তি এবং পানি সম্পদের প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার অ্যান্ড ওয়াটার। একটি শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শক্তি এবং পানি সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৃহদায়তন কারবারের ক্ষেত্রে এই শক্তি এবং পানি সম্পদের নিয়মিত এবং নিশ্চিত ব্যবহারের উপরেও কিন্তু ডিপেন্ড করছে একটি ব্যবসায়ের অবস্থানটা কোথায় হবে, কীরকম হবে। কারণ একটি বৃহদায়তন ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু এই সম্পদগুলোর কোনো কম্প্রোমাইজ নাই, যার কারণে শক্তি এবং পানি সম্পদ, বিভিন্ন শক্তি সম্পদগুলো এবং পানি সম্পদগুলো, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি বিভিন্ন শক্তি সম্পদগুলো এবং পানির সরবরাহটা অবশ্যই বৃহদায়তন একটি শিল্প প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে বা বৃহদায়তন একটি ব্যবসা গঠনের ক্ষেত্রে অত্যন্ত বিবেচ্য বিষয়। পরবর্তীতে আমরা যাচ্ছি যে মূলধন বা ক্যাপিটাল। আমরা জানি যে মূলধন হচ্ছে ব্যবসায়ের একটি জীবনী শক্তি এবং এই মূলধনের আধিক্য কিংবা মূলধন বিনিয়োগের পরিমাণ যত বেশি হবে সেক্ষেত্রে একটি ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান চাইলেই যে কোনো একটা পরিবেশে, শহর অঞ্চলে অথবা যে কোনো জায়গায় গঠন করাটা সম্ভব হবে। কিংবা আমরা বলতে পারি যে একটি মূলধনের আধিক্য যত বেশি হবে একটি বৃহদায়তন ব্যবসা গঠন করা ততটা সহজ হবে। তাহলে এই মূলধনের বিষয়টাও কিন্তু একটি ব্যবসায়ের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়। কারণ আমি যখন একটি বৃহদায়তন ব্যবসার কথা চিন্তা করব সেই ক্ষেত্রে অবশ্যই আমি একটি শহর এলাকাকেই আমি বাছাই করে নিব। যার কারণে এই বলছে যে একটি ছোট ক্ষুদ্রায়তনের একটি ব্যবসা কিংবা বৃহদায়তন খুচরা ব্যবসার ক্ষেত্রে যেমন শহরাঞ্চল উপযোগী, সেক্ষেত্রে একটি ক্ষুদ্রায়তন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি গ্রামাঞ্চলকেই বেছে নেব। যার কারণে মূলধনের বিষয়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে ভবিষ্যৎ সম্ভাবনা, ফিউচার প্রসপেক্টস।
ভবিষ্যৎ সম্ভাবনা বলতে বোঝাচ্ছে যে বর্তমান যে অবস্থানটা নিয়ে আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন বা স্থাপনের চিন্তা ভাবনা করছি, সেটার ক্ষেত্রে ভবিষ্যতে যদি আমার ব্যবসাটা সম্প্রসারণের কোনো সুযোগ থাকে কিংবা ইচ্ছা থাকে, সেক্ষেত্রে এই বর্তমান অবস্থানটা আমাকে সেই চাহিদা পূরণের ক্ষেত্রে সহায়তা করবে কিনা, এই ভবিষ্যৎ এই সম্ভাবনাকে সামনে রেখেই কিন্তু আমার একটা ব্যবসায়ের অবস্থানটা নির্ধারণ করতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সমজাতি এবং সহযোগী ব্যবসায়ীর উপস্থিতি, প্রেজেন্স অফ হোমোজেনাস অ্যান্ড অ্যাসোসিয়েট বিজনেস। সমজাতীয় এবং সহযোগী ব্যবসায়ের উপস্থিতি অনেকাংশে একটি ব্যবসা গঠন এবং পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি যে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প কারখানাটা স্থাপন করব, সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার সহযোগী কিছু প্রতিষ্ঠানের সান্নিধ্য আমার প্রয়োজন হয়। আমি যেমন বলতে পারি সহযোগী কিছু প্রতিষ্ঠান কিংবা সাহায্যকারী কিছু প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠান আছে যেগুলো আমার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, এবং আমার একটি প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে এই ধরনের সহযোগী প্রতিষ্ঠান বা সমজাতীয় প্রতিষ্ঠানের উপস্থিতি কিংবা নৈকট্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি রাজনৈতিক বিবেচনা, পলিটিক্যাল কনসিডারেশন। ব্যবসায়ের অবস্থান নির্ধারণে কিন্তু রাজনৈতিক বিষয়টাও অনেক ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে সরকারি ভাবে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক এলাকা বা এলাকাকে কিছু বিশেষ সুবিধা প্রদান করা হয়, যার মাধ্যমে সেখানে কিন্তু যা কিছু শিল্প প্রতিষ্ঠান কিংবা যা কিছু ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান যা কিছু গঠন করা হবে, সকল সুবিধা কিন্তু সরকার কর্তৃক সরবরাহ করা হয়। তাহলে সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাকেও বিবেচনা করতে হবে যে আমার প্রতিষ্ঠানের অবস্থানটা সেই বিবেচনায় আমাকে আনতে হবে যে রাজনৈতিক যে ইস্যুটা কিংবা বিবেচনা এনে আমাকে এই ব্যবসায়ের অবস্থানটা নির্ধারণ করতে হবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি গুদামজাতকরণ সুবিধা, ওয়্যার হাউজিং ফ্যাসিলিটি। গুদামজাতকরণ ব্যবসায়ের ক্ষেত্রে একটি পণ্য উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত, মানে বন্টনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু গুদামজাতকরণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ উৎপাদিত পণ্য সংগ্রহের ক্ষেত্রে কিংবা সংরক্ষণের ক্ষেত্রে গুদামজাতকরণের কোনো বিকল্প নেই, অথবা কাঁচামাল সংগ্রহ করার ক্ষেত্রেও কিন্তু এই গুদামজাতকরণ বিশেষ ভূমিকা পালন করছে। তাহলে এই গুদামজাতকরণের যে সুবিধা কিংবা গুদামজাতকরণের ক্ষেত্রে আমার ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানে এই গুদামজাতকরণের সুবিধাটা আমি পাবো কিনা, সেটার উপর ভিত্তি করেও কিন্তু একটি ব্যবসায়ের অবস্থানটা অনেকাংশে নির্ভর করছে। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম মোটামুটি বিভিন্ন বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু আসলে একটি ব্যবসায়ের অবস্থানটা নির্ধারণ করা হয়ে থাকে, কারণ একটি ব্যবসার অবস্থানটা নির্ধারণ করার ক্ষেত্রে একজন ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠানকে বুঝতে হবে যে এই উপাদান, যে উপাদানগুলোর কথা বলেছে এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা উপাদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলোকে বিবেচনায় এনেই একটি ব্যবসায়ের অবস্থানটা নির্ধারণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।